সো হ্যালো এভরিওয়ান, আজকে ভেক্টরের থার্ড লেকচারে সবাইকে ওয়েলকাম। মাঝখান দিয়ে অনেক বড় একটা গ্যাপ পড়ে গেছে। আমরা বিভিন্ন কারণে আমি ভিডিও শুট করতে পারি নাই। এখন থেকে রেগুলার ভিডিও পাবা। মোটামুটি 3 মাসের ভিতরে আমরা ফার্স্ট আর সেকেন্ড বার পুরোটা কমপ্লিট করব। সো ভেক্টরের থার্ড লেকচার আজকে। ভেক্টরের থার্ড লেকচারে আমরা যে জিনিসটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। আচ্ছা, অ্যালজেব্রা এই ওয়ার্ডটা তো ছোটবেলা থেকে সবাই শুনে আসছো। অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বীজগণিত শিখছি মোটামুটি। আমরা বীজগণিতে কি দেখছি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো শিখছি বীজগণিতে। যেমন এক্স ওয়াই যোগ করতে পারি, এক্স ওয়াই বিয়োগ করতে পারি, এক্স গুণন ওয়াই করতে পারি, আবার এক্স বাই ওয়াইও করতে পারি। তেমনি ভেক্টর অ্যালজেব্রায় যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর যোগ, ভেক্টর সাবট্রাকশন বা ভেক্টর বিয়োগ, ভেক্টর মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আর একটা কি বাদ থাকে? ভেক্টর ডিভিশন। তো ভাইয়ারা, ভেক্টর ডিভিশন হয় না। এখন কেন হয় না? ভেক্টর ডিভিশন কেন হয় না? এটা অনেক বড় কোশ্চেন। এটার অ্যান্সার আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। তো আমাদের মোটামুটি এই তিনটা জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন, একটা ভেক্টর সাবট্রাকশন, আর একটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এখন ভেক্টর অ্যাডিশন শুরু করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন। ভেক্টরের যেহেতু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব, তো আমরা ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা তো আমাদের শিখতে হবে। যেমন আমরা ধরো এক্স প্লাস ওয়াই এটা লিখতে পারি। তো এক্স কে একটা স্কেলার রাশিকে এক্স একটা স্কেলার রাশি যাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, আর একটা স্কেলার রাশি যেটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো একটা ভেক্টরকে যোগ করার জন্য কিভাবে রিপ্রেজেন্ট করব? একটা ভেক্টর কি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, নাকি আমরা অন্য কোনো কিছু রিপ্রেজেন্ট করবো, এটা দেখবো। তো এর আগে আমরা জানছি যে ভেক্টরকে বোল্ড লেটার বা এভাবে বোল্ডেড ভাবে বোল্ড করে অথবা এইভাবে নর্মালি লেখা উপরে অ্যারো দিয়ে প্রকাশ করা যায়। হ্যাঁ, আচ্ছা, এটা তো আক্ষরিক অর্থে প্রকাশ করা। কিন্তু আমি যখন ভেক্টর নিয়ে কাজ করব, অপারেশন করব, যোগ বিয়োগ গুণ ভাগ করব, তখন ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করব বা কিভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করলে আমাদের এগুলো করা ইজি হবে, এটা আমরা দেখবো। তো টপিক হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন। ভেক্টরকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়। ফার্স্ট অফ অল পোলার, সেকেন্ডলি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, এই ওয়ার্ড দুইটা যারা ম্যাথসে স্ট্রেট লাইন বা ত্রিকোণমিতি পড়ছো তারা অনেকেই জানো, বা কমপ্লেক্স নাম্বার যারা পড়ছো তারা অনেকেই এগুলো জানো। আচ্ছা, পোলারে একে আর আর থিটা দ্বারা প্রকাশ করা হয়, আর রেক্ট্যাঙ্গুলারে একে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কি ক্যাপ এইভাবে প্রকাশ করা হয়। সাপোজ এটা এক্স ওয়াই অ্যাক্সিস, আমার একটা ভেক্টর আছে যার মান হচ্ছে আর এবং দিক হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা। তাইলে এই ভেক্টরটার এই বিন্দুর স্থানাঙ্ক হবে আর কস থিটা কমা আর সাইন থিটা। কারণ কি? কারণ এইটুকের মান হচ্ছে আর সাইন থিটা, এইটুকের মান হচ্ছে আর কস থিটা। তো ধরো আমার একটা ভেক্টর দেওয়া আছে যার মান দেওয়া আছে এবং দিক দেওয়া আছে। তো এই ভেক্টরটাকে আমরা বলতে পারি যে ভেক্টরটা পোলারে দেওয়া আছে, পোলার কোঅর্ডিনেটে দেওয়া আছে। ধরো আমাকে বলছে যে
10 মানের একটি ভেক্টর যা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে এই ভেক্টরটা কেমন হবে দেখতে? আমরা এক্স ওয়াই অক্ষ দিব, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ নিয়ে 10 মানের একটা ভেক্টর আউট করবো। এটা 30 ডিগ্রি আর এটা হচ্ছে 10। এটা হচ্ছে আমার ভেক্টরটা। তো এইটাকে এইভাবে ধরলাম, এই ভেক্টরটার এইভাবে যাচ্ছে এ ইকুয়ালস টু, এই ভেক্টর ইকুয়ালস টু 10 মানের একটি ভেক্টর যা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তাইলে আমরা এখানে এ কে এইভাবে সুন্দরভাবে লিখতে পারবো, এ ভেক্টর ইকুয়ালস টু 10 at an angle 30 ডিগ্রি। আচ্ছা, এটা তো হলো পোলার রিপ্রেজেন্টেশন। এখন এটা রেক্ট্যাঙ্গুলারে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটাকে? আচ্ছা, আমরা এর আগে আয়ত একক ভেক্টর পড়ছি। তো আয়ত একক ভেক্টর থেকে আমরা জানি যে এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জে ক্যাপ। ধরো আমি এখানে কি বলতে পারি না যে ও আর এই বিন্দুটা যদি পি হয়, আর এটা ধরো কোনো বিন্দু কিউ, তাহলে কি আমি বলতে পারি ওপি ভেক্টর ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর? এই দুইটা যোগ করলে আমি প্রথমে যদি এইখান থেকে এখানে যাই, তারপর এখান থেকে এখানে যাই, তাহলে এটা পাবো। আচ্ছা, এটা কিভাবে লিখতে পারি? এটা ত্রিভুজ বিধি অনুসারে। ত্রিভুজ বিধি এখন আমরা জানি নাই, দেখবো পরে। ত্রিভুজ, কেউ নবম দশম শ্রেণীতে ত্রিভুজ বিধি দেখতেও পারো। আচ্ছা, ধরো এটা কি, ধরো আমার যদি কোনো ত্রিভুজ থাকে, এটা সমকোণী হোক বা যেমনই ত্রিভুজ হোক, আমি যদি প্রথমে এখান থেকে এখানে যাই, তারপর এখান থেকে এখানে যাই, তাহলে এটা যদি ও হয়, এটা যদি কিউ হয়, এটা পি হয়, তাহলে আমরা এখান থেকে ও থেকে কিউ যাওয়ার পর কিউ থেকে পি গেলে লিখতে পারি না ও পি ইকুয়ালস টু ও কিউ প্লাস কিউপি। সেম আছে, এটা ও হয়, এটা কিউ হয়, এটা পি হয়, তাহলে ও কিউ প্লাস কিউপি ইকুয়ালস টু ওপি। তো এখানে আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছি যে এই বাহুটা প্লাস এই বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ওপিটাই কি আমার ভেক্টরটা না, এ ভেক্টরটা না? তাহলে এ ভেক্টর সমান ও কিউ। আচ্ছা, ও কিউ কি? ও কিউ হচ্ছে, ও কিউ এমন একটা ভেক্টর যার মান আর কস থিটা এবং দিক কি আই ক্যাপ, আর কস থিটা আই ক্যাপ। আচ্ছা, আমরা এখন কোনো ভেক্টরকে, কোনো ভেক্টরের মানকে তার দিক দ্বারা গুণ করলে ওই ভেক্টরটা পাওয়া যায়। এই যে ও কিউ ভেক্টরের মান হচ্ছে আর কস থিটা এবং ও কিউ ভেক্টরের দিক হচ্ছে এক্স অক্ষ আই ক্যাপ, প্লাস কিউপি। কিউপি সমান সমান কি? আর সাইন থিটা জে ক্যাপ। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। তাহলে আমরা একটু আগে দেখলাম পোলার ফরম্যাট কি, এটা আর এট অ্যান অ্যাঙ্গেল থিটা, আর সেমটারই রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট হচ্ছে আর কস থিটা আর সাইন থিটা। এটা খুব ভালোভাবে নোট করে নাও, পোলার ফরম্যাট আর রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। আচ্ছা, এখন আমরা কোন ভেক্টরকে পোলার আর রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্ট করা শিখলাম। এখন এদের ভিতরে একটা সম্পর্ক দেখবো, সেটা হচ্ছে আমাদের ওপি ভেক্টরটার মান ছিল আর, দিক ছিল থিটা। আমি এটাকে বলছিলাম আর কস থিটা আর এটাকে বলছিলাম আর সাইন থিটা। আচ্ছা, আমরা কি বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের এক্স আর এটা ওয়াই, যদি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয়ে থাকে? আচ্ছা, তাইলে আর সমান সমান কত আসতেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আমরা থিটা সমান সমান কি লিখতে পারি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
তাহলে আমাদের যদি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট দেওয়া থাকে ওইখান থেকে পোলার কোঅর্ডিনেট আমরা এইভাবে বের করতে পারবো, আর পোলার কোঅর্ডিনেট দেওয়া থাকলে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট বের করতে পারবো এইভাবে, x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। তাহলে আমার যদি আর আর থিটা দেওয়া থাকে তাহলে এইভাবে এক্স আর ওয়াই বের করতে পারবো, আর যদি এক্স আর ওয়াই দেওয়া থাকে এইভাবে আর আর থিটা বের করতে পারবো। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলা এমনিতে মুখস্থ হয়ে যাবে কারণ হাজারবার ইউজ পাবো এগুলা। তো আমরা এই রিলেটেড কিছু প্রবলেম দেখি। কোশ্চেনটা হলো যে a equals to 10 at an angle 120 degree হলে এর অবস্থান ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের a ইকুয়ালস টু, এটা ড্র করে নিতে y অক্ষ, এটা x অক্ষ, 10 এট অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তার মানে এখানে 10 মানে একটা ভেক্টর যার অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি। আচ্ছা, আমি দেখেই বুঝতে পারতেছি যে এই মানটা x এর মান, x অক্ষ বরাবরের মানটা আসবে নেগেটিভ আর y অক্ষের মানটা আসবে পজিটিভ। তো তাও করে দেখি, তাহলে a ভেক্টর সমান সমান কত, 10 cos 120 প্লাস 10 sin 120। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আসবে, আচ্ছা এখানে আই ক্যাপ দিতে ভুলে গেছি, এখানে জে ক্যাপ দিতে ভুলে গেছি, -5 i ক্যাপ প্লাস sin 120, তাই না, 5 জে ক্যাপ sin 120 ডিগ্রির মান, না এটা না, sin 120, তাই না, তাহলে এটা এক সেকেন্ড ক্যালকুলেটরটা নিয়ে আসি। টেন সাইন 120, এটা হবে 10√3/2, যেটা আমার হয়ে গেল, আমরা পোলার থেকে রেক্টেঙ্গুলার চলে গেলাম। আচ্ছা, তেমনি যদি আমাদের কোশ্চেন থাকে a equals to 10 i cap minus 10 j cap হলে a এর মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, তার মানে কি আর চাইছে আর থিটা চাইছে, তো আমরা এখান থেকে আর কিভাবে বের করবো, রুট ওভার, সূত্র কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সো রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার 2 গুণ 10 স্কোয়ার ইকুয়াল টু 10√2, এটার ভ্যালু। আচ্ছা, এখন দিকটা কত আসবে, থিটা, থিটা কিভাবে বের করবো, থিটা কি এভাবে ডাইরেক্ট লিখে দেবো, tan ইনভার্স y/x, তাই না, -10/10। আচ্ছা, এখন এখানে এটা করতে গেলে ঝামেলা লাগবে আমাদের, তো এটার জন্য আমরা খুব সুন্দরভাবে ড্র করব ফিগারটা। আচ্ছা, একটা হচ্ছে +10, একটা -10, এটা যদি আমার x অক্ষ হয়, এটা y অক্ষ হয়, তাহলে +10 করতে হবে, এইটা হবে আমার +10, আর -10 হচ্ছে এইটি। হ্যাঁ, তাইলে আমার থিটা সবসময় x অক্ষের সাথে নিতে হয়, তাইলে এই ভেক্টরটা কোন দিকে হবে, কিছুটা এইদিকে হবে এই ভেক্টরটা, এবং এটা হবে থিটা, এই ভ্যালুটা হবে, এই ভ্যালুটা 10, এই ভ্যালুটাও 10। এখান থেকে যদি আমরা থিটা বের করি তাহলে থিটা ইকুয়ালস টু কত বলা যাচ্ছে, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স
লম্ব হচ্ছে 10, ভূমিও 10, 10/10 মডুলাস দিয়ে দিলাম 10/10। তো এখানে কত আসছে 45 ডিগ্রি। তো এইটা করার থেকে এইভাবে চিত্র আঁট করা হলে আমাদের ভুল হওয়ার চান্স খুব কম। এখন এই থিটা যে 45 ডিগ্রি আছে এটা কি -45 ডিগ্রি না? তাইলে আমরা এখানে ডাইরেক্ট লেখা দিতে পারবো, এইভাবে লিখবো ডাইরেক্ট। আমরা চিত্র আঁট করবো, কইরা এখানে লিখবো থিটা ইকুয়ালস টু মাইনাস অফ ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই ভাগ মডুলাস অফ এক্স। তাহলে কত আসে মাইনাস ট্যান ইনভার্স 10 যেহেতু মডুলাস আছে আমরা এখানে মাইনাস বসাইলেও আমাদের কোনো সমস্যা নেই, ওভারঅল প্লাস হবে -45 ডিগ্রি। আচ্ছা, এই থিটা বের করার একটু কাহিনী আছে, এটা আমি তোকে বুঝাই দিচ্ছি। বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, এরপরে কোনোদিন আজকের পর থেকে থিটা কোনোদিন আর ঝামেলা হবে না। সাপোজ আমার ভেক্টরটা এরকম, এরকম হইতে পারে, এইরকম হইতে পারে, এইরকম হইতে পারে, এইরকম হইতে পারে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে থিটা এটা, এরকম হইলে থিটা এটা, এটা থিটা। আর যদি এরকম হয় তাহলে এটা থিটা অথবা মাইনাস এটা থিটা। যদি এইটুক নিই তাহলে নেগেটিভ থিটা, কারণ আমরা ঘড়ির কাঁটার উল্টা দিকে যাচ্ছি। আমরা কি জানি ত্রিকোণমিতিক কোণে ঘড়ির কাঁটার উল্টা দিয়ে গেলে নেগেটিভ এবং ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটার দিয়ে গেলে নেগেটিভ এবং ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে গেলে পজিটিভ। আচ্ছা, তো ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে লেখা নাও, ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগে আমার এক্স ওয়াই দুইটাই পজিটিভ না? এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ। হ্যাঁ, এক্স ওয়াই দুইটাই আমার প্রথম কোয়াড্রেন্টে পজিটিভ। তো এখানে থিটা বের করার কোনো ঝামেলাই নেই। ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, দুইটা মান পজিটিভ, মডুলাস নিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার যদি সেকেন্ড কোয়াড্রেন্ট হয়, দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা, এইবার দ্বিতীয় চতুর্ভাগে আমার এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। তো এখানে একটু প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হইতে পারে। আচ্ছা, এটার জন্য আমরা করব কি, এইটাকে থিটা ড্যাশ ধরে নিব। তো আমরা বলতে পারি না থিটা ইকুয়ালস টু 180 মাইনাস থিটা ড্যাশ। আর এই থিটা ড্যাশ এই ত্রিভুজটা ধরলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এখানে থিটার মান অবশ্যই পজিটিভ আসবে। সো থিটা ইকুয়ালস টু 180 মাইনাস থিটা ড্যাশ। আর এই থিটা ড্যাশ যেহেতু সূক্ষ্মকোণী ত্রিভুজ, সো আমার এক্স ও ওয়াই দুইটার পজিটিভ ভ্যালু বসাবো। তো আমরা এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট হলো 180 মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এটা লিখতে পারি। সেম অ্যাজ আমাদের এটা যদি থার্ড কোয়াড্রেন্ট হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার এক্স ভ্যালু নেগেটিভ, ওয়াই ভ্যালু পজিটিভ। এটা যদি আমরা এখন থার্ড কোয়াড্রেন্টের জন্য অ্যাপ্লাই করি, থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা এইটাকে সূক্ষ্মকোণ কোনটা, এটা এইটুকু আমার থিটা ড্যাশ। আর তাহলে আমরা এখানে পুরো থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু 180 প্লাস থিটা ড্যাশ। তাহলে থার্ড কোয়াড্রেন্টে হইলে, থার্ড কোয়াড্রেন্টে কি কি শর্ত, থার্ড কোয়াড্রেন্টের জন্য আমার এক্স ওয়াই দুইটাই নেগেটিভ না? এক্স নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। হ্যাঁ, তো থার্ড কোয়াড্রেন্ট হলে আমার এটা প্লাস, তাহলে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। হ্যাঁ, তেমনই যদি আমার এটা ফোর্থ কোয়াড্রেন্ট হয়, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এক্স আমার পজিটিভ, ওয়াই আমার নেগেটিভ। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা ডাইরেক্ট এটা করতে পারি যে 360 মাইনাস থিটা ড্যাশ, যেহেতু পজিটিভ কোন অ্যাঙ্গেল বের করতে যাচ্ছি, 360, এই যে পুরোটা 360। আর যেহেতু ঘড়ির কাঁটার দিকে আসলাম একটু থিটা ড্যাশ পরিমাণ, তাহলে এটা মাইনাস থিটা ড্যাশ। তো সলিউশনটা আমার এটা। একটা এক্সাম্পল দিই,
সবাই তুলে নাও। কোশ্চেনটা হচ্ছে a equals to -5 i cap -10 j cap হলে দিক কত, কোন দিকে আছে? আচ্ছা, দিক বের করতে বলছে, মান তো চাইলে। আচ্ছা, ফার্স্ট অফ অল এই কোশ্চেনে আমার এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ, তার মানে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। তাহলে আমার চিত্রটা কেমন হবে? এরকম কিছু একটা। এটা আমার ভেক্টরটা, যার এই ভ্যালুটা এক্স যা নেগেটিভ, এই ভ্যালুটা ওয়াই যা নেগেটিভ। আমার থিটা ড্যাশ কোনটা? এইটা, যেটা সূক্ষ্মকোণ। তো আমি এই চিত্র থেকে বলতে পারি না থিটা ড্যাশ ইকুয়াল টু কত? tan ইনভার্স ওয়াই বাই এক্স, যেগুলো পজিটিভ, তার মানে এখানে মডুলাস। তাহলে আমার অতএব থিটা ইকুয়ালস টু, কিভাবে করছিলাম এটা, 100 প্লাস 100 প্লাস থিটা ড্যাশ, তার মানে 100 প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, বা 100 প্লাস tan ইনভার্স, আমরা এখানে ভিতরে নেগেটিভ বসাই না বসাই কোনো আসে যায় না, কারণ সামনে একটা মডুলাস আছে। তাহলে এটা করলে আসবে কত? 2 আসবে। সো 100 প্লাস tan ইনভার্স 2, দেখি কত আসে। 100 না তো 180, তাহলে 180 প্লাস tan ইনভার্স 2 করলে ভ্যালুটা আসবে 243.4349 এরকম কিছু একটা ডিগ্রি। ঠিক আছে, দেখছো কিভাবে আমরা বের করা শিখলাম? ধরো এটাই যদি আমার হচ্ছে অন্য কিছু দিত, সাপোজ এটা দিল একটা পজিটিভ এক্স, এক্স কোঅর্ডিনেটটা এক্স কোঅর্ডিনেট পজিটিভ, ওয়াই কোঅর্ডিনেট নেগেটিভ। আচ্ছা, এটা আমার কোন কোঅর্ডিনেটে? এটা আমার ফোর্থ কোঅর্ডিনেটে না? +5 -10 +5 -10, তার মানে ভেক্টরটা এরকম। এখন তাহলে থিটা ড্যাশ, এইটা হচ্ছে থিটা ড্যাশ, আর পুরোটা হচ্ছে থিটা। তাহলে আমরা এখানে কি জানি? থিটা ইকুয়ালস টু 360 মাইনাস থিটা ড্যাশ। তাহলে 360 মাইনাস, যেটা সবার জন্য tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই মডুলাস অফ এক্স। তাহলে 360 মাইনাস, এখানে মডুলাস অফ ওয়াই এর ভিতরে মান বসবে -10, আর এখানে বসবে 5, তার মানে ওই সেম tan ইনভার্স 2। তাহলে 360 মাইনাস, তাহলে এটা আসবে তোমার 296.565 ডিগ্রি, এরকম কিছু একটা মান। তো বুঝছো কিভাবে হচ্ছে তোমার দিক বের করে ফেলে? যদি তোমার রেক্ট্যাঙ্গুলার দেওয়া থাকে, এই ফরম্যাটটার নাম কি? রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। তো রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট থাকলে দিক কিভাবে বের করে? আর আমরা যদি দিক বের করতে পারছি, মানও জানি, মানে মানও বের করতে পারবো। মান কিভাবে বের করবো? r ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পুরো মান বের করবো, তাহলে পোলার ফরম্যাটে আমরা এটাকে লিখতে পারবো। আচ্ছা, এখন আমরা যে টপিক পড়তে যাচ্ছি সেই টপিকে আমরা যাইতে পারি, সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। তো ভেক্টর অ্যালজেব্রার ফার্স্ট টপিক যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর যোগ বা ভেক্টর যোজন। ভেক্টর যোজন। আচ্ছা, হেডিং দাও সবাই যে ভেক্টর যোজন। আচ্ছা, ভেক্টর যোগ
ভেক্টর যোগের পদ্ধতি দুইটি, একটা হচ্ছে জ্যামিতিক বা জিওমেট্রিক, আর একটা হচ্ছে গাণিতিক অথবা সূত্রের সাহায্যে। গাণিতিক অথবা সূত্রের সাহায্যে। তো জ্যামিতিক নিয়ম হচ্ছে যেমন ভেক্টর যোগের সাধারণ সূত্র, এটা অত ইম্পর্টেন্ট না, এটাই বেশি ইম্পর্টেন্ট। সাধারণ সূত্র, আমরা এর আগে যেটা নাম নিয়েছিলাম ত্রিভুজ সূত্র, তারপর বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। আর গাণিতিক নিয়ম হচ্ছে সামান্তরিক বিধি, তারপর উপাংশ বিধি, আমরা প্রত্যেকটা জিনিস দেখবো এখানে, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক বিধি, উপাংশ বিধি, আমরা সবগুলো জিনিস দেখবো। এত উত্তেজিত হওয়া যাবে না, সব আস্তে আস্তে দেখবো, জাস্ট আপাতত লেখা রাখো। আচ্ছা, তার আগে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে লব্ধি বলতে কি বুঝো? আমরা লব্ধি শব্দটা ভেক্টরের ক্ষেত্রে ইউজ করি। ধরো আমার দুইটা ভেক্টর এ আর বি যোগ করা হয়েছে, যোগ করে আমি আরেকটা নতুন ভেক্টর আর পাইছি, তখন বলা হয় যে এ ও বি এর যোগফল আর, এটা আমরা বলি না। আমরা ভেক্টরের ক্ষেত্রে বলি এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি আর ভেক্টর। কিন্তু আমি যদি 5 ও 3 যোগ করি তাহলে কত পাবো? 8। তখন কি বলবো? 5 ও 3 এর যোগফল 8। তার মানে যোগফল শব্দটা ইউজ করা হয় স্কেলারের ক্ষেত্রে। যোগফল কার ক্ষেত্রে ইউজ করা হয়? স্কেলারের ক্ষেত্রে। লব্ধি শব্দটা ইউজ করা হয় ভেক্টরের ক্ষেত্রে। তাহলে লব্ধি বলতে কি বোঝায়? দুই বা ততোধিক ভেক্টর রাশির যোগের ফলে যে নতুন ভেক্টর রাশি পাওয়া যায় তাকে লব্ধি বলে। আচ্ছা, তাহলে লব্ধি এক ধরনের কি রাশি? তাহলে এটা যেহেতু লব্ধি, তাহলে লব্ধি এক ধরনের, লেখা নাও নোট দিয়া, লব্ধি এক ধরনের ভেক্টর রাশি, অপরপক্ষে যোগফল স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি দুটো ভেক্টরের লব্ধি, তাহলে বুঝবো কি এটা একটা ভেক্টর। আচ্ছা, প্রথমত আমরা যে নিয়মটা শিখবো ভেক্টর যোগ করা, সেটা হচ্ছে সাধারণ নিয়ম। তো বেসিক যেহেতু, সাধারণ সবার আগে এটাই শেখা উচিত। হেডিং দাও। সাধারণ নিয়ম, ভেক্টর যোগের সাধারণ নিয়ম। সো সাধারণ নিয়ম, আচ্ছা দুইটা ভেক্টর যোগ করতেছি, কন্ডিশন কি হতে পারে? আমি 5 নিউটন বলের সাথে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ কি যোগ করতে পারবো? বলের সাথে ত্বরণ পারবো না। কেমন? ধরো হচ্ছে আমি, মানে এটা তো কমন সেন্স যে আমি একটা এক ধরনের রাশির সাথে আরেক ধরনের রাশি যোগ করতে পারবো না, করে আবার কি পাবো? আমাদের কি দরকার যে যোগ করতে হবে? আমি বলের সাথে বল যোগ করবো, বলের ত্বরণের সাথে ত্বরণ যোগ করবো, বলের সাথে ত্বরণ আমি কেন যোগ করবো? মানে এটা তো কমন সেন্স, ওটাও সেন্স মেক করে না। তো প্রথম শর্ত হচ্ছে সমজাতীয় হইতে হবে। দুইটা ভেক্টর রাশির যোগের প্রথম শর্ত হচ্ছে সমজাতীয় হতে হবে, মানে বলের সাথে বল, ত্বরণের সাথে ত্বরণ, এরকম হইতে হবে।
সেকেন্ড কন্ডিশন মানে এটা হচ্ছে শর্ত আর কি। এখন স্টেপগুলো কি কি সেটা হচ্ছে, এটা করার স্টেপ হচ্ছে, এটা করার অ্যালগোরিদম লেখা দিই। অ্যালগোরিদম মানে স্টেপ, যেটা মানে কোনো কিছু করার যে স্টেপগুলো ফলো করি ওইগুলাকে অ্যালগোরিদম বলা হয়। ফার্স্ট অ্যালগোরিদমের ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে লেখানো প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু হতে হবে। সাপোজ আমার দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর এইরকম, এটার মান θ1, এটার দিক θ1, মান r1, আর একটা ভেক্টর এইরকম, মান r2, দিক θ2। তো আমার এই দুটো যোগ করতে হলে প্রথম ভেক্টরটা এটার শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু হতে হবে। মানে এইটাকে তুলে আমি এইখানে নিব। তো এইটাকে তুলে আমি এইখানে নেওয়ার জন্য কি করব, এই যে এইখানে এই বিন্দুতে এক্স অক্ষের সাথে θ2 কোণে r2 ভেক্টরটা আসছে। তো আমার প্রথম অ্যালগরিদমের প্রথম স্টেপ ফলো হয়ে গেছে। দ্বিতীয় স্টেপে বলছে প্রথমটির পাদ বিন্দুর সাথে দ্বিতীয়টির শীর্ষ বিন্দু যোগ করে দিব। প্রথমটির পাদবিন্দুর সাথে প্রথমটির পাদবিন্দু এটা, দ্বিতীয়টির শীর্ষবিন্দু যোগ করে দেবো। তাহলে এটা হচ্ছে আমার এই দুটো ভেক্টরের লব্ধি। বুঝলা? এটা ক্লিয়ার চিত্র আর্ট করি, এটা লেখানো অ্যালগরিদমটা। ধরো আমার একটা ভেক্টর দিছে যেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে এবং মান 10 ইউনিট, 10 একক। এটার সাথে আরেকটা ভেক্টর যোগ করতে বলছে যেটা আমার এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে, যার মান ধরো আমার 5 ইউনিট। তো এই দুটো আমার যোগ করতে হবে। তো এই দুটো যোগ করার দেখি, আমি প্রথম ভেক্টরটা আর্ট করলাম, করে এটার পাদবিন্দু শীর্ষবিন্দুর সাথে এটা শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু নিয়ে আসলাম, তাহলে এই মানটা 10, এই মানটা 5, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই যে ভেক্টরটা পাইলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর। এখন বলো লব্ধি ভেক্টরের মান, দিক আমরা কিভাবে বের করবো? এখানে আমরা পরিমিতি, ত্রিকোণমিতি যা যা আছে সব অ্যাপ্লাই করতে পারি, কোণ টোন বের করে পরে বের করতে পারবো। আপাতত দরকার নেই, আপাতত আমরা হচ্ছে জ্যামিতিক উপায়ে দুইটা ভেক্টরের লব্ধি বের করা শিখলাম। আচ্ছা, ধরো আমার যদি এমন থাকে যে একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর আছে আর একটা ভেক্টর ওয়াই অক্ষ বরাবর আছে, এইটার মান দেওয়া আছে 4 ইউনিট এট অ্যান অ্যাঙ্গেল 0, এটা হচ্ছে 3 ইউনিট এট অ্যান অ্যাঙ্গেল 90। তেমনই কি এটা এক্স অক্ষতে আছে, এটা ওয়াই অক্ষতে আছে, তাহলে এই দুইটার লব্ধি কি হবে? তাহলে প্রথম ভেক্টর এটার ইয়াতে দ্বিতীয় ভেক্টর আর্ট করলাম শীর্ষতে, এটার মান 4, এটার মান 3। ঠিক আছে আমার আর্ট করা। তাহলে এটা যোগ করে দিলে এটা হচ্ছে লব্ধি। তাহলে এখন এই দিক, এই মান, এগুলো কিভাবে বের করবো? আচ্ছা, তো আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে বলতে পারি যে এই মানটা হবে √4² প্লাস 3² = 5, এবং এই দিকটা হবে θ = tan ইনভার্স 3/4। ঠিক আছে, এইভাবে করতে পারি। তো এটা ছিল আমার ভেক্টর যোগের সাধারণ নিয়ম।
সাধারণ নিয়ম অত ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট এখানে আমরা অবশ্যই কোশ্চেন প্র্যাকটিস করব, আপাতত এগুলো বুঝতে থাকো। এবার যে নিয়মটা আসবে সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর কি। ত্রিভুজ সূত্র, এখানে ওই যে কন্ডিশন সেম, দুইটা ভেক্টর যোগ করতে হলে অবশ্যই সমজাতি হতে হবে। তো ত্রিভুজ সূত্রের একটা স্টেটমেন্ট আছে যেটা আমি বলতেছি, লিখতেছি না, লিখতে অনেক কষ্ট হবে, তুমি তো তুলতে থাকো বোর্ডে, মানে খাতায় তুলতে থাকো, আমি বোর্ডে বলতেছি, বলতেছি তুমি তুলতে থাকো তোমরা। বলছে যদি কোনো ত্রিভুজের, ধরো আমার এটা ত্রিভুজ, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত বলতে বাহু বলতে কি পাশাপাশি দুইটা বাহু বোঝাচ্ছে, ধরো এইটা আর এটা দুইটা পাশাপাশি বাহু না, হ্যাঁ তাহলে দুইটা সন্নিহিত বাহু হচ্ছে, এইটা আর এটাও সন্নিহিত বাহু। আচ্ছা ঠিক আছে, যে কোনো দুইটা বাহু ত্রিভুজের সন্নিহিত বাহু। যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে, একই ক্রম মানে ক্রম এরকম, ধরো এইটার ক্রম এরকম, এটার ক্রম এরকম, এটা একই ক্রম, যদি আমি এটা উল্টা দিকে দিতাম, অ্যারোটা উল্টা দিয়ে দিতাম, তাহলে কি একই ক্রম হয়তো হইতো না, তার মানে এখন আমার একই ক্রম হচ্ছে। যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায়, দুটি একই জাতীয় ভেক্টর, ধরো এটা একটা বল যার মান 10 নিউটন, একটা বল যার মান 5 নিউটন, ঠিক আছে, একই জাতীয় ভেক্টর হয়েছে, নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করে। আচ্ছা, এখন বিপরীত ক্রম কোনটা? আমার এই ক্রম অনুযায়ী গেলে তো এই তৃতীয় বাহুটা এই ক্রমে হওয়া উচিত ছিল, কিন্তু বলছে যে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, তার মানে এই ক্রমে, তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করে, মানে এই ক্রমে। তাহলে স্টেটমেন্ট আবার বলি, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করে। ধরো এটা যদি আমার পি ভেক্টর হয়, এটা যদি আমার কিউ ভেক্টর হয়, আর এটা যদি আর ভেক্টর হয়, তাহলে আমরা কি বলতে পারি পি প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, বা পি ও কিউ ভেক্টর দুটি লব্ধি আর। এটাই ছিল ত্রিভুজ বিধি। এটা কিছুই নয়, সাধারণ নিয়মটার মতোই। সাধারণ নিয়মে কি করছি আমরা, এটার শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের আদি বিন্দু বসাইছি, বসানোর প্রথম ভেক্টরের আদি বিন্দু বা পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরটির শীর্ষবিন্দু সংযোজক যেই ভেক্টরটা পাইছি ওইটাই হচ্ছে লব্ধি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বহুভুজ সূত্র। কথাগুলো কি অনেক ফাস্ট হয়ে যাচ্ছে? তোমাদের কাছে তো ফোন আছে, ইউটিউবে হচ্ছে প্লেব্যাক স্পিড কমাই দেওয়া, কি সমস্যা? বহুভুজ সূত্র, আচ্ছা বহুভুজ সূত্র কিছুই না, এটা স্টেটমেন্ট ইম্পর্টেন্ট না। ধরো আমার কাছে অনেকগুলো ভেক্টর আছে, হ্যাঁ, এটা একটা ভেক্টর আছে, তো এই ভেক্টরের শীর্ষতে আমি আরেকটা ভেক্টর স্থাপন করলাম, এখানে আরেকটা ভেক্টর স্থাপন করলাম, এখানে আরেকটা ভেক্টর স্থাপন করলাম, এখানে আরেকটা স্থাপন করলাম, এখানে আরেকটা স্থাপন করলাম, এখানে আরেকটা স্থাপন করলাম, অসংখ্য ভেক্টর। ধরো এটা হচ্ছে আমার পি কিউ আর এস টি ইউ, এগুলো প্রত্যেক আমার ভেক্টর, হ্যাঁ। তো এই সবগুলো ভেক্টর যদি যোগ করি তাহলে এটা লব্ধিটা হবে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগ, এই ভেক্টরটা। তাহলে এগুলো রেজাল্টেন্ট যদি আমি ধরলাম যে হচ্ছে ডাব্লু, তাহলে আমরা এখানে বলতে পারি ডাব্লু ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর প্লাস এস প্লাস টি প্লাস ইউ। এটাই বহুভুজ সূত্র, কিছু না। এটা হচ্ছে কাইন্ড অফ ত্রিভুজ সূত্রেরই বর্ধিত রূপ। ধরো আমি যদি বলতাম এই দুইটা ভেক্টরের লব্ধি কোনটা, এইটা হইতো না, ঠিক আছে। আবার এইটার এটার লব্ধি কোনটা, এইটা, এইটা আর এটার লব্ধি কোনটা, এইটা, এইটা আর এটার লব্ধি কোন, এইটার এটার লব্ধি কোনটা, এইটা, এইটা আর এটার লব্ধি কোনটা, এইটা, এইটা আর এইটার লব্ধি কোনটা, এইটা। তা আমার টোটাল লব্ধি এই যে এটা, রেজাল্ট এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ভেক্টর যোগের মানে জ্যামিতিক নিয়মগুলা, মানে জ্যামিতিক উপায়ে আমরা হচ্ছে এইভাবে পরিমাপ করে কোণ দিয়া মানগুলো বের করতে পারি। আচ্ছা,
এখন ধরো আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হইলো যে আমার একটা ভেক্টর দিচ্ছে 3 at an angle 0 plus 4 at an angle 60, এদের লব্ধি বের করো, ব্র্যাকেটে বলে দিছে জ্যামিতিক উপায়। হ্যাঁ ভাই, আমরা তো সামান্তরিক বিধি জানি, পড়ছি বাইরে অন্য ভাইয়ের কাছে বা বইতে পড়ছি, আমরা তো সূত্রের মাধ্যমে পারি, কিন্তু জ্যামিতিক উপায় পাই না। আর কথা হচ্ছে ভাই, আপনি এটা কিভাবে লিখছেন? কোনো বইয়ে তো এইভাবে লেখা নেই। আচ্ছা, এটা বোঝানোর জন্য লিখছি, এটা তোমরা চাইলে লিখতে পারবো, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। তো এটা আগে ড্র করি, চিত্রটা কেমন হবে। 3 at an angle 0, মানে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে একটা ভেক্টর আছে এটা, আর একটা ভেক্টর কোনটা 4 at an angle 60, এটার মান 3, এটার মান 4, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এখন এই দুইটা ভেক্টর যোগ করতে হবে জ্যামিতিক উপায়। তো কি করবো, আমরা এই 4টাকে এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম, এই যে 4, তাহলে এদের লব্ধি কোনটা হবে? এইটা হবে আমার লব্ধি, ঠিক আছে। আচ্ছা, এটা 3, এটা 4, এই কোনটা কত? 60। আচ্ছা, এখন লব্ধি বের করার বুদ্ধি কি? লব্ধির আমার মানও দরকার, দিকও দরকার। আমার লব্ধি ভেক্টরটা আর ভেক্টর, এটাকে এইভাবে লিখতে হবে না, আর একটা অ্যাঙ্গেল থিটা। থিটা কোনটা হচ্ছে? এটা হচ্ছে থিটা, আর কোনটা হচ্ছে এই দৈর্ঘ্যটা। এখন এখানে আমরা পারতেছি না পিথাগোরাস অ্যাপ্লাই করতে, পারতেছি না কিছু করতে, দেখা যায় কিছু করা যায় কিনা। পিথাগোরাস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না, যদি 90 ডিগ্রি হতো তাহলে ডাইরেক্ট পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে একটা লম্ব নেই। আচ্ছা, এইটা যদি লম্ব হয় তাহলে এই বাহুটার মান কত? এটা যদি 4 হয়, আর এটা যদি কোনটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে 4 cos 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার 4 sin 60 ডিগ্রি। তাইলে আমি কি বলতে পারি যে এটা আমার এ, এটা আমার বি বিন্দু, এটা সি বিন্দু। এবিসি ত্রিভুজে এটা কি লেখা যায়? এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অবশ্যই লেখা যায়। এখন এখানে ভ্যালুগুলো দেখি, এ বির ভ্যালু কত আসবে? এবি, এবি সমান সমান লেখা যায় না 3 + 4 cos 60 ডিগ্রি, বিসি সমান 4 sin 60 ডিগ্রি। তাহলে এসি কত? এসিটাই আমার আর না স্মল আর, তাইলে আমি কি বলতে পারি না স্মল আর ইকুয়ালস টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে আমরা ভ্যালুগুলো বসাবো, বসা যেটা আমার অ্যান্সার আসবে ওইটা হচ্ছে লব্ধির মান, ঠিক আছে। সো কইরা দেখি লব্ধির মান কত আসে। এটা কত? 3 + 4 cos 60, 3 + 4 cos 60 ইকুয়ালস টু, এই ভ্যালুটা কত? 5। ওকে, তাহলে এটা কত? 5 স্কোয়ার, আর এটা কত? 4 sin 60, 4 sin 60, 3.46 স্কোয়ার। এখানে আসতেছে 25, আর এখানে আসতেছে 12, তাহলে √37। তাহলে অ্যান্সার হচ্ছে 6.0827, এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান। আচ্ছা, এখন লব্ধি ভেক্টরের দিক বের করতে হবে, এই থিটা। আচ্ছা, এই থিটা বের করার জন্য আমরা আবার কি অ্যাপ্লাই করতে পারি? ট্যান থিটা অ্যাপ্লাই করতে পারি। ট্যান থিটা অ্যাপ্লাই করলে একদম ইজি, আমরা লম্বর মানও জানি, ভূমির মানও জানি। তো আমরা এটা বলতে পারি না, ট্যান থিটা ইকুয়ালস টু কি? বিসি ভাগ এবি। তো বিসির মান কত আসছিল? 4 sin 60, 3 + 4 cos 60। তো 4 sin 60, 3 + 4 cos 60, 0.6928। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে? ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স করলে হয়ে যাবে শিফট।
থিটার ভ্যালু আসতেছে 34.705 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি, এরকম কিছু একটা ভ্যালু আসতেছে। তাহলে বুঝলা কিভাবে জ্যামিতিক উপায়ে সলভ করে? খুবই লেন্দি প্রসেস, তাই না? মানে কষ্ট হয়ে গেল ভাবে একটু লব্ধি বের করতে। আচ্ছা, আমরা শর্টকাট পদ্ধতি শিখবো, এমন এমন পদ্ধতি শিখবো ডাইরেক্ট ক্যালকুলেটর অ্যান্সার করতে, অ্যান্সার বের করা যাবে, কোনো সূত্র লাগবে না। বাট বেসিক তো শিখতে হবে, তাই না? এটা হচ্ছে একদম বেসিক হয়, দুইটা ভেক্টর লব্ধি বের করা, বুঝছো? এমন করতেছে ভাইয়া তিনটা ভেক্টর তাহলে কি করবো? ভাইয়া জান বের হয়ে যাবে। আগে দুইটা ভেক্টরের লব্ধি বের করবা, লব্ধির সাথে তৃতীয় ভেক্টরটা আবার যোগ করবা, করে তিনটা ভেক্টর লব্ধি বের দেবা। খুবই কষ্টের উপায় এটা হচ্ছে, জ্যামিতিক উপায় করতে গেলে একদম কলিজা ছিঁড়া যাবে। এগুলো আমরা কি করব, সূত্রের মাধ্যমে করব বা ক্যালকুলেটরের মাধ্যমে করব, ঠিক আছে? আস্তে আস্তে আসবে এই প্রসেস গুলো, ভয় পাওয়ার কিছুই নেই। আচ্ছা, এখানে আমাদের কিছু কি পয়েন্ট মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই নোট করে নাও। অনেকে হয়তো জানো এগুলা, তাও নোট করে নাও। সেটা হচ্ছে বহুভুজ সূত্রের ক্ষেত্রে এই কি পয়েন্ট গুলা। এক নম্বর হচ্ছে কোন ত্রিভুজের তিনটি বাহু যদি, আচ্ছা এখানে ত্রিভুজ না অথবা বহুভুজ লিখি, বহুভুজ, কোন বহুভুজের সকল বাহু যদি, সকল বাহু যদি একই ক্রমে ভেক্টর নির্দেশ করে, নির্দেশে মনে হয় মূর্ধন্য স, নির্দেশ করে তবে লব্ধি শূন্য হবে। ধরো আমার একটা ত্রিভুজ আছে, এটা একটা বহুভুজ হিসেবে ধরতে পারি এটাকে। আচ্ছা, বহুভুজ বলতে সাধারণত ত্রিভুজের উপরেই বসা, উপরে মানে ত্রিভুজ চতুর্ভুজের পরে বোঝায়। বললাম যে এটা ত্রিভুজ, তো আমাদের এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এ বি সি। তাহলে তিনটা ভেক্টর আছে এখানে, একই ক্রমে, ক্রম সেম না, সব এইদিকে, 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 একই ক্রমে ভেক্টর নির্দেশ করে তবে লব্ধি শূন্য হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়ালস টু জিরো। তেমনই ধরো কোনো একটা আমার ভুজ আছে, এইটা, 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 এটা হচ্ছে একটা ভেক্টর, এটা এটা ধরো পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, এটা এস ভেক্টর, এটা টি ভেক্টর, এটা হচ্ছে ইউ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি প্লাস ইউ ইকুয়ালস টু জিরো, নাল ভেক্টর, লব্ধি শূন্য মানে নাল ভেক্টর। আচ্ছা, এটা এমসিকিউ তে অনেক সময় আসে, অনেকে জানা হয়তো আগে থেকে, বাট তাও নোট করা দিচ্ছি, কারণ আমরা এখানে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সব করবো, কিচ্ছু বাদ দেবো না। আচ্ছা, এখন আমরা গতদিন দেখছি যে ভেক্টরকে দুইভাবে, ভেক্টর লব্ধি দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে জ্যামিতিক ভাবে আর একটা হচ্ছে গাণিতিক বা সূত্রের মাধ্যমে। তো জ্যামিতিক ভাবে যে যে তিনটা নিয়ম আছে, সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র আমরা শিখছি। এখন আমরা শিখবো হচ্ছে গাণিতিক বা সূত্রের মাধ্যমে কিভাবে ভেক্টর লব্ধি বের করে। তো সূত্রের মাধ্যমে বের করার জন্য প্রথম যে নিয়মটা হচ্ছে, তাহলে আমরা এখন যে টপিকটা দেখছি সেটা হচ্ছে গাণিতিক নিয়মগুলো। জ্যামিতিক নিয়মে কি সমস্যা বুঝতে পারছো? গতদিন দেখলাম না, আমরা যখন জ্যামিতিক নিয়মে একটা দুইটা ভেক্টরের লব্ধি বের করি, আমরা কি করি, একটা ভেক্টর আনি, ওই ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টর আনি, তো তারপর এখানে হচ্ছে এটাকে বর্ধিত করে একটা লম্ব আর্ক করি, তারপর এটা একটা ত্রিভুজ হয়, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তখন সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাস অ্যাপ্লাই করি, করে আমরা আলটিমেটলি লব্ধির মান আর দিকটা পাই। তো
এটা হচ্ছে খুবই লেন্দি নিয়ম, মানে অনেক খাটনি করা লাগতেছে জ্যামিতিক ভাবে, আর্ট করো, হ্যান করো, দেন করো। আমরা চাচ্ছি ইজিয়েস্ট, মানে কোনো সূত্র দিব যে সূত্রে আমরা অ্যাপ্লাই করলে আমরা অ্যান্সার পাবো, এরকম কোনো নিয়ম চাচ্ছি আমরা। তো গাণিতিক নিয়মের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে সামান্তরিক বিধি। ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে সামান্তরিক বিধি বা প্যারালোগ্রাম ল। সামান্তরিক বিধি এটাকে বলা হয় প্যারালাল ও প্যারালেলোগ্রাম ল। আমার প্যারালেলোগ্রাম বানানে এখানে ঠিক কিনা ভুল একটু চেক করে নেওয়া উচিত ছিল। আচ্ছা তুমি চেক করে নিও প্যারালেলোগ্রাম ঠিক আছে কিনা, সামান্তরিকের বানানটা। এখানে মোস্ট প্রবাবলি প্যারালেল ও গ্রাম বা ই হইতে পারে, এখানে প্যারালেলিগ্রাম। তো এটা হচ্ছে সামান্তরিক বিধি। তো সামান্তরিক বিধিটা কিরকম? সামান্তরিক বিধিটা হচ্ছে, ধরো আমার একটা সামান্তরিক আছে, সামান্তরিক গুলো দেখতে কেমন হয়? এটা কি একটা সামান্তরিক? এটা কি আমার একটা আয়ত? আয়ত একটা সামান্তরিক। এটা ধরো একটা বর্গ, বর্গ একটা সামান্তরিক। এটা ধরো আমার একটা রম্বস, রম্বস সামান্তরিক। আয়ত শর্ত কি? আয়তর হচ্ছে এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু এই বাহু সমান হবে, আর প্রত্যেকটা কোণ সমকোণ। বর্গের ক্ষেত্রে 4টা বাহু সমান হবে, আর রম্বসের ক্ষেত্রে 4টা বাহু সমান হবে কিন্তু কোনো কোণ সমকোণ হবে না। বর্গের যেমন প্রত্যেকটা কোণ সমকোণ। ঠিক আছে, এই হচ্ছে সামান্তরিক বিধি। সরি, এটা সামান্তরিক বিধি না, মানে এগুলো সবগুলো এক একটা সামান্তরিক। আয়ত, বর্গ, সম্ভ, আয়ত, বর্গ, রম্বস। আর নর্মাল সামান্তরিক কি কি বলছে? বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হবে। এই যে এই বাহু এই বাহু সমান্তরাল, এই বাহু এই বাহু সমান্তরাল, তাই এটা একটা সামান্তরিক। তো সামান্তরিক বিধি কিছুই না, এটা হচ্ছে এরো দিয়ে লেখো, মূলত ত্রিভুজ সূত্রের বর্ধিত রূপ। এটাই সামান্তরিক বিধি মূলত। এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের বর্ধিত রূপ। আর এইটা কখন ইউজ করব? যখন পোলার ফরম্যাটে দেওয়া হবে, এটা পরে ব্যাখ্যা দিচ্ছি। যখন পোলার ফরম্যাট এ ভেক্টর দেওয়া থাকবে তখন এটি ইউজ করবো। হ্যাঁ, তাহলে সামান্তরিক বিধি কি? মূলত ত্রিভুজ সূত্রের বর্ধিত রূপ, আর যখন পোলার ফরম্যাটে ভেক্টর দেওয়া থাকবে তখন এটা ইউজ করবো। তো এই দুইটা পয়েন্ট আমাদের জানা উচিত বিধি জানার আগে। তো আমি এগুলো মিশাই দিলাম কারণ আমার এখন বড় একটা স্পেস দরকার বোর্ডে। এগুলো সব সুন্দরভাবে নোট করে তুলে রাখো। তো ধরো আমার এটা একটা সমান্তরিক। তো বলছে কোন সামান্তরিকের স্টেটমেন্ট এমন যে কোন সামান্তরিকের একটি কৌণিক বিন্দু, যেমন একটা কৌণিক বিন্দু নাও, নিলাম একটা কৌণিক বিন্দু। কোন সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দেয়। সন্নিহিত বাহু বলতে কি? এই বাহু আর এই বাহু বোঝাচ্ছে। এই কৌণিক বিন্দু, এটা কৌণিক বিন্দু হলে তাহলে সন্নিহিত বাহু এটা আর এটা, পাশাপাশি দুইটা বাহু সন্নিহিত বাহু। তো বলছে কোন ত্রিভুজ, কোন সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোন কণার উপর একই সময় ক্রিয়ারত, তাহলে একই সময় ক্রিয়ারত এমন হয়, ভেক্টরের লব্ধি বের করার জন্য এমন না যে মানে একটা ভেক্টর এই সময় কাজ করছে আর একটা ভেক্টর অন্য সময় কাজ করছে, তাহলে ওইভাবে আমরা ভেক্টরের লব্ধি বের করতে পারবো না। আমাদের এট এ টাইম দুইটা ফোর্স বা দুইটা ভেক্টর ক্রিয়া করতে হচ্ছে। একই সময় ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টরের একই জাতীয় ভেক্টর হইতে হবে, মানে দুইটা যদি বল হয় দুইটাই বল, দুইটা বেগ হলে দুইটাই বেগ। একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, মানে ধরো একই সময় ক্রিয়ারত দুইটা ভেক্টরের মান আর দিক এইভাবে নির্দেশ করতেছে একটা সামান্তরিক।
তাইলে এদের লব্ধিটা হবে বলছে যে তাহলে এদের লব্ধি হবে এই কর্ণটা। আচ্ছা, এটা তো আমরা ত্রিভুজ সূত্র থেকে বলতে পারি না। আচ্ছা দেখো, এটা একটা ভেক্টর, ধরো এটা আমার পি ভেক্টর, এটা আমার কিউ ভেক্টর। এটা যদি পি ভেক্টর এটা কিউ ভেক্টর হয়, তাহলে আমি এইটাকেও কিউ ভেক্টর বলতে পারি না? মনে হচ্ছে আমরা একটা ভেক্টরকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে পারি, দিক সেম রাখি, মানে এই কোণটা যদি আমার ধরো আলফা হয়, তাহলে এই কোণটা আমার আলফা হবে। দিক সেম রেখে একটা ভেক্টরকে আমরা দিক সেম রাখি আর দৈর্ঘ্য সেম রাখি, মানে মান সেম রাখি, রেখে যে কোনো জায়গায় স্থাপন করতে পারি। তাহলে আমি এইটাকে এখান থেকে এখানে স্থাপন করতে পারি, যেহেতু সামান্তরিক। এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সেম, এই বাহু আর এই বাহু সমান্তরাল, ঠিক আছে? তাইলে আমরা ত্রিভুজ সূত্র গতদিন এরকম করলাম যে এখানে একটা লম্ব নিছি, হ্যাঁ, এই বাহুগুলোর মান নিই এ বি সি ডি, আর এটা হচ্ছে আমার ও, বিন্দুগুলো দিলাম। তো এইটা হবে আমার লব্ধি। তো গতদিন আমরা ত্রিভুজ সূত্রতে এরকম কিছু একটা দেখছি যে এরকম একটা বাহু থাকে, এরকম একটা বাহু থাকে, এদের লব্ধি হয় এইটা। এটা বের করার জন্য কি করি, এটাকে বর্ধিত করি। তো এটা একটা সামান্তরিক হয়ে গেল না, এটাকে আমরা একটা সামান্তরিকের মতো করে চিন্তা করতে পারি না যে এটা সামান্তরিকের কর্ণ হচ্ছে এটা লব্ধিটা। তো এটাই সামান্তরিক, আর কিছু না। আমাদের ত্রিভুজ সূত্র থেকে আমরা মানে সাধারণ নিয়মে যেটা শিখছি ওটার জন্য এখন একটা সূত্র আমরা বের করবো আর কি। তো আমাদের কি আর বাহুর দৈর্ঘ্য দরকার আর আর বাহুর দিক দরকার না? এটা হচ্ছে লব্ধির, দৈর্ঘ্যটা হচ্ছে লব্ধির মান এবং এই থিটাটা হচ্ছে লব্ধির দিক। তো কিভাবে করা যায়? আমাদের পি ভেক্টরের মান কত, এ বি না? এটাই আবার কি এই মড অফ পি না? আবার এটাই শুধু পি না? তাহলে পি ভেক্টরটার মান কত, এ বির মান, মানে এ বি যে দৈর্ঘ্যটা, এটা এইভাবে লেখা যায় আবার এইভাবে লেখা যায়। তেমনি কিউ ভেক্টরের, ও সরি, এটাকে এইভাবে লিখতে পারবো না, মানে পি ভেক্টরের মান আর কি, এটা পি ভেক্টর সমান এবি তো লিখতে পারবো না। তাহলে আমি আবার এটা লিখতে পারি না বিসি অথবা এডি, বিসি অথবা এডি সমান কিউ ভেক্টরের মান বা কিউ, আর এসি সমান আর এর মান অথবা আর মানকে আমরা জানি এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। আচ্ছা, এখন আমার কি দরকার, আর এর মান দরকার, মানে এসি বাহুর মান দরকার। আচ্ছা, আমি কি এখানে লিখতে পারি যে এ সি স্কোয়ার ইকুয়ালস টু এও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার? এটা কিভাবে লিখলাম, পিথাগোরাস পাইথাগোরাস থিওরেম, হ্যাঁ লেখা যায় এসি স্কোয়ার ইকুয়াল টু এও স্কোয়ার ও সি স্কোয়ার। আচ্ছা, এখন এসির জায়গায় আমি লিখতে পারি আর স্কোয়ার, এ ওর জায়গায় তো কিছু লিখতে পারি না, এ ওর মান তো আমরা জানি না। আচ্ছা, আমরা কি লিখতে পারি যে এও সমান এ বি প্লাস বিও? হ্যাঁ লেখা যায়। এ বি সমান সমান কত, পি। আচ্ছা, বিও আমরা কি বলতে পারি না যে বিওটা, বিও সমান সমান বিসি কস থিটা? বলা যায় এই ত্রিভুজ থেকে বিও সমান সমান বিসি কস থিটা। তাহলে এখানে আমরা আরেকটা ডাটা লিখি যে বিও সমান বিসি কস আলফা, সরি কস আলফা। এই বিসির মান আবার কত, বিসির মান ছিল হচ্ছে কিউ, কিউ কস আলফা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিওর ভ্যালু। তাহলে পি প্লাস কিউ কস আলফা, হ্যাঁ এটা হচ্ছে এও। তাহলে এও কি হবে, পি প্লাস কিউ কস আলফা স্কোয়ার, আর ওসি সমান সমান কি হচ্ছে, ওসির ভ্যালুটা হবে, ওসি মানে কি লম্বটা না? এটা যদি হচ্ছে বিসি কস আলফা, বিও সমান বিসি কস আলফা হইলে ওসি সমান সমান কি বিসি সাইন আলফা, বিসি সাইন আলফা বা কিউ সাইন আলফা। তো এখানে আমরা বসাবো কিউ সাইন আলফা স্কোয়ার। তো আমরা যদি এটাকে বর্গ করে দিতে লেখা হবে কি পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখানে যদি আমি কিউ স্কোয়ার কমন নিই তাহলে থাকবে কি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এই ভ্যালুটার ভ্যালু হচ্ছে অন। তাহলে আমি এখানে এটাকে এইভাবে লিখতে পারি না পি স্কোয়ার প্লাস টু
পি কিউ কজ আলফা প্লাস এটা, তাহলে এটা কিভাবে লেখা যায়, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে আর কি, আর এর পরিচয় কি, লব্ধি ভেক্টরের মান। আর কিন্তু লব্ধি ভেক্টর না, লব্ধি ভেক্টরের মানটা হচ্ছে আর, আর আর ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর, মানে জাস্ট মানটা পাচ্ছি এখানে। পি কি, পি এর মান, পি ভেক্টরের মান, কিউ কি, কিউ ভেক্টরের মান, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা লব্ধির মান বের করা শিখলাম। এখন আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে লব্ধির দিক, মানে থিটাটা বের করা, তাই না? শুধু মান দিয়ে তো আমরা লব্ধি ব্যাখ্যা করতে, একটা ভেক্টরকে ব্যাখ্যা করার জন্য আমাদের মান ও দিক দরকার। যদি বলে যে লব্ধি বের করো, তাহলে শুধু মান বের করলে আমাদের অঙ্ক ভুল হবে, আমাদেরকে মানের সাথে সাথে দিকও বের করতে হবে। তো আমার এখন থিটাটা বের করা দরকার। আচ্ছা, যতদিন আমরা থিটা কেমনে বের করছিলাম, ততদিন না, মানে একটু আগে যে আমরা পড়লাম তখন থিটা কেমনে বের করছিলাম, এই সমকোণী ত্রিভুজটা এটাকে ট্যান থিটা করছিলাম না? তো আবারও সেম কাজ করি। তো আমরা বলতে পারি না ট্যান থিটা সমান সমান কত, আগে ডাটাগুলো তুলে রাখো, কিন্তু ইম্পর্টেন্ট, ইউজ করবো আমরা, এখনো ইউজ করবো। ট্যান থিটা সমান সমান কি, ওসি ভাগ এও, লম্ববাই ভূমি, ওসি তো ওসি থাকবে, এও সমান সমান কি হবে, এ বি প্লাস বিও। ওসি কে বলা যায় কিউ সাইন আলফা, আর এ বি হচ্ছে পি, আর বিও হচ্ছে কিউ কজ আলফা। এটা হচ্ছে ট্যান থিটা। এখান থেকে থিটা কিভাবে আসবে, থিটা ইকুয়ালস টু আমার ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে আমার লব্ধির মান বের করার সূত্র। এখানে আমরা এটাকে স্কোয়ার না দিয়ে একটা স্কোয়ার রুট দিয়ে দিই, আর এটা হচ্ছে লব্ধির দিক বের করার সূত্র, ঠিক আছে। তো আমরা একটা ম্যাথ করে দেখি কেমন। আচ্ছা, আমরা সামান্তরিক বিধি কখন অ্যাপ্লাই করব, যখন পোলার ফরম্যাটে থাকবে, মানে হচ্ছে আমাদের মান ও দিক দেওয়া থাকবে। রেক্ট্যাঙ্গুলারে থাকলে কিন্তু আমরা সামান্তরিক বিধি অ্যাপ্লাই করবো না, করতে পারবো বাট লেন্দি হতে পারে, রেক্ট্যাঙ্গুলার থেকে আবার পোলার নেওয়া লাগবে, তারপর করা লাগবে। তো ধরো আমার একটা কোশ্চেনটা হচ্ছে এরকম দেওয়া আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফা, এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। কোশ্চেনে বলা হচ্ছে পি ইকুয়ালস টু 10, কিউ ইকুয়ালস টু 7, আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তো পি ভেক্টরের মান 10, কিউ ভেক্টরের মান 7, আলফা ইকুয়াল, এটা মানে এটা বুঝাচ্ছে না যে পি ধরো এক্স অক্ষ আবার নিলাম, পি ভেক্টর সমান 10 এট অ্যান অ্যাঙ্গেল 0, কিউ ভেক্টর সমান সমান 7 এট অ্যান অ্যাঙ্গেল 45। যদি আমাকে এইভাবে না দিয়ে এইভাবে দিত কোশ্চেনটা, যে হচ্ছে পি সমান সমান 10 এট অ্যান অ্যাঙ্গেল 0, কিউ সমান সমান 7 এট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে বলছে যে লব্ধি কত, লব্ধি কত, এইটা কোশ্চেন। আর এইভাবে চিত্র দিয়ে আর্ট করা, চিত্র আর্ট করে দেওয়া সেম জিনিস না, বুঝছো? তো এটা কাইন্ড অফ পরই দেওয়া আছে, যেহেতু মান আর দিক দেওয়া আছে। তো আমার কোশ্চেন হচ্ছে এই পর্যন্ত, এইখানে যা বলছে যে লব্ধি কত, লব্ধি কত, হ্যাঁ সেম কোশ্চেন, আমরা মিশাই দিলাম। তাহলে কি হবে, লব্ধির মান কিভাবে বের করবো, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আচ্ছা, এখানে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারে, আমি এটা কিউ না দিয়ে এটা পি দিলে কি সূত্র চেঞ্জ হয়ে যাবে? আচ্ছা দেখেন, লব্ধিতে এখানে তো কোনো সমস্যা নাই লব্ধি বের করার ক্ষেত্রে। তো পি এর মান কত, 10 স্কোয়ার 7 স্কোয়ার প্লাস 2 গুণন 10 গুণন 7 গুণন cos 45, এটা করে যত ভ্যালু আসবে ওইটাই आंसर। থিটা বের করার ক্ষেত্রে কি হবে, tan ইনভার্স। আচ্ছা, সবসময় মনে রাখবা যে লম্বটা কি ছিল আমার, এই যে এটা ছিল না লম্ব, আর
এইটা কি হইলে এটাও কিউ, তার মানে লম্ব হচ্ছে সবসময় এই বাহুর সাইন আলফা, মানে কিউ সাইন আলফা। আর এখানে কি ছিল ভূমি, আর এই ভূমিটা কি ছিল এই পি প্লাস কিউ কজ আলফা আলফা। তো এখানে মান বসা যেটা আসবে ওইটাই থিটার মান। আচ্ছা, ধরো আমার কোশ্চেনটা এবার এরকম দিল, পি কিউ কিছুই দিল না, বা উল্টা করে দিল। ধরো এটা আমার পি দিল, হ্যাঁ, পি এর মান দিল আমার হচ্ছে 10, কিউ দিল, কিউর মান দিল হচ্ছে 15, মধ্যবর্তী কোণ দিল 60 ডিগ্রি। এবার কি করবো, এবার তো পি কিউ উল্টে দিচ্ছে। তো এবার লব্ধি বের করার ক্ষেত্রে আর ইকুয়ালস টু কি করবা, আর এর সূত্র তো সমস্যা নাই কোনো, এখানে হলো কোনটা উপরে যাবে নিচে যাবে এখানে কিছুই নেই, থিটা সূত্রে যা সমস্যা। তো এখানে করি আগে 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 গুণন 15 গুণন 10 গুণন cos 60 ডিগ্রি। থিটাই সমস্যা, তাই না? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স। আচ্ছা, লম্ব কোনটা হবে, লম্ব হবে এই যে এখানকার যেটা, তার মানে এটাই লম্ব আমার। তাহলে এই 10 sin 60, 15 প্লাস 10 cos 60। এটার ভুল যাতে না হয় সবসময় যে এভাবে সামান্তরিক পুরোটা কমপ্লিট করে নিবা। তাহলে এইটুক লম্ব, এইটুক ভূমি, ভূমি কত হবে 15 প্লাস 10 cos 60, এইটুক 10 cos 60, আর লম্ব হবে 10 sin 60। এটা যত আসবে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার একটু জটিল করি, হালকা একটু জটিল করি বিষয়টা। ধরো আমার এরকম ছিল বুদ্ধির ক্ষেত্রে, পোলারই দিছে, পি ইকুয়ালস টু দিছে ধরো 10 at an angle 30, কিউ ইকুয়ালস টু দিছে 7 at an angle 75। হ্যাঁ, এবার কিভাবে করব, লব্ধি কত, কোশ্চেন হচ্ছে লব্ধি কত। এবার কি করব, তো এবার দেখো একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আর্ট করি আগে, যেহেতু পোলারে দেওয়া আছে সামান্তরিক দিয়ে করব। তাহলে আমার পি ভেক্টরটা হবে এইটা, কিউ ভেক্টরটা হবে এইটা, এটুকু কোণ হচ্ছে 75, এটুকু হচ্ছে 30, 75। তাহলে এই মধ্যবর্তী কোণটা কত 45, এটার মান কত 10, এটার মান 7। তাহলে আমরা এখন পি কিউ আলফা পেয়ে গেছি। তাহলে আলফা ছিল কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে এখানে পি এর মান কত, সামান্তরিকের এই দুই সন্নিহিতবার মধ্যবর্তী কোণটাই আলফা ছিল না, পি ইকুয়ালস টু 10, কিউ ইকুয়ালস টু 7, আলফা ইকুয়ালস টু 45। এইবার আমরা করলে অ্যান্সারটা পেয়ে যাবো না, লব্ধির মান ও দিক। আচ্ছা, এখানে যে লব্ধির দিকটা পাবো এইটা পাবো পি এর সাথে, এই যে এইটার সাথে দিকটা পাবো। ধরো এরকম করতেছি, আমার যে থিটাটা পাবো এটা পাবো এইটা, হ্যাঁ। কিন্তু আমরা অ্যান্সার যখন লিখবো তখন এইভাবে লিখবো না, দেখাচ্ছে। এখন তাহলে লব্ধি কত, √10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 গুণন 10 গুণন 7 গুণন cos 45, আর থিটা সমান tan ইনভার্স 7 sin 45, 10 প্লাস 7 cos 45। এটা করলে থিটার মান পেয়ে যাবো। এখন তাহলে লব্ধি কত, তো লব্ধি ভেক্টরটা যেহেতু এখানে পোলার ফর্মেটে দেওয়া আছে, লব্ধিটাকে আমার পোলারই লিখতে হবে। তো এই মানটা যেটা আসবে এখান থেকে যে ভ্যালুটা পাবো, ধরলাম এই ভ্যালুটার মান আর, আর অ্যাঙ্গেল হবে এটা কত ছিল, এটা ছিল আমাদের 30, অ্যাঙ্গেল হবে 30 প্লাস থিটা, মানে এই যে থিটাটা হচ্ছে এটা কি এইটা না, তো আমার আর এর দিক কি হলো থিটা ডিগ্রি কোণ এক্স অক্ষের সাথে, আর এর দিক হচ্ছে 30 প্লাস থিটা ডিগ্রি কোণে। তো এইখানে এইভাবে অ্যান্সারটা লিখতে হবে আর কি, যত হবে ওই ভ্যালুটা এখানে লিখবো, এখানে যত আসবে ওই ভ্যালুটা এখানে লিখবো, বুঝছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে উপাংশ বিধি। এখন এই উপাংশ বিধি
কখন অ্যাপ্লাই করব? যখন 2 এর অধিক ভেক্টর থাকবে। দুইটা ভেক্টর থাকলে তো আমরা দেখছি কত ইজি, কিন্তু ধরো তিনটা ভেক্টর দিল, কি করব? ঠিক আছে, আমরা সামন্তরিক বিধি দিয়েও করতে পারবো। ধরো হচ্ছে তিনটা ভেক্টর দিছে এরকম, এই তিনটা লব্ধি বলছে, তাহলে এই দুইটার লব্ধি বের করবো আগে সামন্তরিক বিধি দিয়া, এটা। তারপর এই দুইটার আবার লব্ধি বের করবো এবার সামন্তরিক বিধি দিয়া, এরকম কিছু একটা হবে। তো এটা অনেক লেন্দি প্রসেস না, আমাদের দুইবার সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে, অনেক কাহিনী করতে হচ্ছে। আমরা এত লেন্দি প্রসেস কেন করতে পারবো? ঠিক আছে, আমরা সামন্তরিক বিধিতেও করতে পারবো, অস্বীকার করতেছি না যে করতে পারবো না, কিন্তু আমরা ইজিয়েস্ট প্রসেস শিখবো আগে। আমরা তো চাইলে হচ্ছে জ্যামিতিক নিয়মও করতে পারি, তাই না? আমরা জ্যামিতিক নিয়মে কি শিখতেছি? আমরা সামন্তরিক বিধি তো শিখলাম, তাইলে আমরা কেন উপাংশ বিধি শিখবো না? তো ধরো আমার কাছে 2 এর অধিক ভেক্টর আছে, হ্যাঁ, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। তো ধরো আমার এখানে একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর আছে, এরকম অসংখ্য ভেক্টর আছে। হ্যাঁ, ধরো আমি 4টে নিয়ে করতেছি। তো আমার ভেক্টর গুলোর নাম দিলাম r1 ভেক্টর, r2 ভেক্টর, r3 ভেক্টর, r4 ভেক্টর। ধরলাম যে সাপোজ এদের লব্ধি হচ্ছে আমার r ভেক্টর, যেটা যে কোনো একটা দিকে, আমি এখন বলতেছি না এই ফার্স্ট কোঅর্ডিনেট হবে, এটা নেসেসারি না। আমি ধরে নিলাম যে এরকম কোনো একটা দিকে, এই এই কোণটাকে থিটা ধরলাম, আর এদের কোণগুলাকে r1 এর কোণটাকে ধরলাম আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4। হ্যাঁ, এরকম প্রত্যেকটা রেক্ট্যাঙ্গল ধরো পোলারে দেওয়া আছে, আর 4টার কোণ দেওয়া আছে এক্স অক্ষের সাথে। আর কোণগুলো তো সবসময় কি এই দিকে হয়, ঘড়ির কাঁটার উল্টা দিকে, ধনাত্মক কোণ, আর ঋণাত্মক কোণ হয় ঘড়ির কাঁটার দিকে। তাইলে বলছে যে 4টা ভেক্টর লব্ধি কত? আচ্ছা, কি করা যায়? আচ্ছা, এখানে উপাংশ বিধিটা অ্যাপ্লাই হচ্ছে। তো একটা জিনিস মনে রাখবা যে প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষের একটা উপাংশ আছে না, আর r1 এর একটা এক্স অক্ষের উপাংশ আছে, এটা কতটুক? এটা হচ্ছে যে 8টুক। r2 এর একটা এক্স অক্ষের উপাংশ আছে, এটা হচ্ছে 8টুক। r3 এর একটা উপাংশ আছে, এটা হচ্ছে 8টুক। r4 এর একটা উপাংশ আছে, এটা হচ্ছে 8টুক। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটা ভেক্টর একটা একটা করে এক্স অক্ষের উপাংশ পাইছি। এই দুইটা হচ্ছে নেগেটিভ, এই দুইটা হচ্ছে পজিটিভ। তো এই লব্ধি ভেক্টরের এক্স অক্ষের উপাংশ হবে এই 4টা উপাংশের সমষ্টির সমান। 4টা উপাংশের এক্স অক্ষের, 4টা এক্স অক্ষের উপাংশের সমষ্টির সমান। এই দুটো পজিটিভ, এই দুটো নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ ক্যান্সেল আউট করে হয় এইদিকেও লব্ধিটা এইদিকে হতে পারে, যদি লব্ধিটা ধনাত্মক হয় তাহলে এইদিকে হবে, যদি লব্ধিটা ঋণাত্মক হয় তাহলে এইদিকে হবে উপাংশ। তো ধরলাম যে এই আর ভেক্টরের এক্স অক্ষের উপাংশ এইটা, হ্যাঁ, আর এটা থিটা হইলে এই মানটা কত? এটা হচ্ছে আর, তাহলে এই উপাংশটুকু কত হবে? আর কস থিটা, বা এটাকে আমরা বলি আর এক্স, এটাকে বলি আমরা আর ওয়াই। তো আমরা এখানে বলতে পারি যে আর এক্স ইকুয়ালস টু আর কস থিটা, যেখানে আর হচ্ছে লব্ধি ভেক্টরের মান, থিটা হচ্ছে লব্ধি ভেক্টরের দিক, যে দুটো আমার বের করতে হবে অ্যান্সারে। আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, সেম অ্যাজ আর আর থিটা হচ্ছে ভেক্টর, লব্ধি ভেক্টরের মান দিক, এই দুটো আমার অ্যান্সারে বের করতে হবে। আচ্ছা, এখন বলা হয় যে এই আর এক্স যে ভ্যালুটা, এটা আমি কি বললাম যে আর এক্স যে ভ্যালুটা, এই ভ্যালুটার মান হবে কি প্রত্যেকটা ভেক্টরের, আর এক্স মানে কি এক্স অক্ষ বরাবর না, প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষের উপাংশের সমান। তাহলে এটাকে এইভাবে লিখবো r1 cos alpha 1 plus alpha 2 যেহেতু এখানে 4টা আছে, এখানে অসংখ্য থাকলে এরকম অসংখ্য হবে। তো আর ওয়াই কত হবে? প্রত্যেকটার ওয়াই অক্ষের উপাংশ, আলফা 4। তো আর এক্স আর আর ওয়াই এর মান পেয়ে গেলাম। আচ্ছা, আর এক্স আর আর ওয়াই এর মান পাইলে আমরা কি বলতে পারি না লব্ধি আর সমান সমান রুট ওভার
যেহেতু এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, মানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি এখানে। আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, আর থিটা সমান টেন ইনভার্স আর ওয়াই ভাগ আর এক্স বলাই যায়। এই হচ্ছে উপাংশ বিধি। তো আমরা একটা ম্যাথ সলভ করে দেখবো, তুলে নাও খুব সুন্দরভাবে। ম্যাথ সলভ করলে কোশ্চেন মানে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের সলিউশন। মিশাই দিলাম, সবাই তুলে নাও। তো কোশ্চেনটা হচ্ছে এমন কিছুটা, আমরা ধরো চিত্র দেওয়া আছে আমাদের, ধরো একটা ভেক্টর এরকম দেওয়া আছে, একটা দেওয়া আছে এইরকম, একটা দেওয়া আছে এইরকম। তো বলা আছে যে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। এটা বলা আছে, এটার মান হচ্ছে 10, 15, 20 দেওয়া বলছে যে লব্ধি কত। লব্ধি কত দেখো এখানে আমার না দেওয়া আছে পোলারে, না দেওয়া আছে হচ্ছে চিত্র আট করে অক্ষ দেয়া, এভাবে করে দিয়ে দিছে। আচ্ছা, তো আমরা এখানে ইমাজিন করে নিতে পারি যে এইটা হচ্ছে আমার এক্স আর ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। হ্যাঁ, তো এই কোণটা 120 হইলে এই কোণটা কত? আচ্ছা, আহ, আমরা এইভাবে অক্ষ নিতে পারি, আবার অন্যভাবেও চাইলে অক্ষ নিতে পারতাম। আচ্ছা, এইভাবে অক্ষ নিলে ঝামেলা আছে। আমরা অক্ষগুলা প্রথম ভেক্টর বরাবর নেই, তাইলে সুবিধা হবে। তাহলে এখানে এক্সট্রা একটা থিটা নিতে হবে, কি ঝামেলা এটা আমি পরে বুঝাচ্ছি। আপাতত আপাতত মনে রাখবা যে আমরা এরকম থাকলে যে কোনো একটা ভেক্টর বরাবর অক্ষ নিয়ে নিবো, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এই দুইটা কোণ দেওয়া আছে, এই দুইটা, এটা 120 আর এটা 100 হইলে এই কোণটা কত হবে? এই কোণটা 220, 360, তাহলে এটা হবে 140 ডিগ্রি। তো আমি এই বরাবর অক্ষগুলো আমি আমার সুবিধা মতো নেই, সেটা হচ্ছে কালার হয়ে গেল। আমি এই বরাবর এক্স অক্ষ নিলাম, আর এটার সাথে লম্ব মানে এই বরাবর ওয়াই অক্ষ নিলাম, ওয়াই অক্ষ এই বরাবর নিলাম। তাইলে আমার এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 100 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের কি কাজ? প্রথম হচ্ছে আর এক্স আর আর ওয়াই বের করা। আর এক্স, আচ্ছা আচ্ছা, এখন দেখো প্রথম ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 0 না, তাহলে 0। পরের ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 120 ডিগ্রি না। তারপরের ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 120 প্লাস 100, 220 ডিগ্রি। তো এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো। সেম আজ আর ওয়াই এর জন্য আমরা একদম জাস্ট সাইন ইউজ করব কসের জায়গায়। কসের জায়গায় জাস্ট সাইন গুলো ইউজ করলাম। তো আমরা এখন ক্যালকুলেট করি, মানগুলো একটু বসাই এখানে, তোমরাও ক্যালকুলেটর চাপো। তো আমি যদি মানগুলো বসাই, 10 cos 0 প্লাস 15 cos 120 প্লাস 20 cos 220, তাহলে খুব ভালো একটা মান আসছে, সেটা হচ্ছে ঋণাত্মক মান। কত আসলো এখানে? -12.82। পরেরটা যদি করি, 10 sin 0 প্লাস 15 sin 120 প্লাস 20 sin 22
15 sin 120 প্লাস 20 sin 220, তাহলে এই মানটা আসে 0.1346। ধরো এই দুইটা ভ্যালু আসলো। তো এখন দেখো আমার লব্ধি ভেক্টরের এক্স উপাংশের মান কত, এইটা। তার মানে কি এটা এক্স অক্ষ বরাবর নেগেটিভে এই ভ্যালুটা, এটা হচ্ছে আর এক্স, যার মান কত -12.82। হ্যাঁ, যেহেতু মানে নেগেটিভ আসছে তার মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, আর আর ওয়াই মান পজিটিভ আসছে তার মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ছোট একটা মান কত, আর ওয়াই ইকুয়ালস টু 0.1346। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে লব্ধির মানটা পেয়ে যাচ্ছি। তাহলে লব্ধি আর, আর কি হবে, এই যে এইখানে হচ্ছে এইটাই লব্ধি হবে না আর, তাহলে লব্ধি আর সমান সমান কত আসতেছে, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার স্কোয়ার রুট। এটা করলে যে ভ্যালুটা আসবে ওইটা ভিতরে আর এক্স এর মানের উপরে বর্গ করলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা তো পজিটিভ আছে বর্গ করলে তো সমস্যা নেই, তো এই দুইটার যোগফল। তেমনি থিটা বের করা এবার ঝামেলা। দেখো থিটা কি একটা নেগেটিভ আসছে একটা পজিটিভ আসছে। আচ্ছা মনে আছে আমি এর আগে শিখেছিলাম যে একটা নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্ট হলে থিটা কেমনে বের করে, থিটা হয় আমার এইটা, সবসময় সূক্ষ্ম কোণটা নিবা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমার মানে এটা হচ্ছে থিটা ড্যাশ, এটা থিটা ড্যাশ, তাহলে থিটা ইকুয়ালস টু কত হয় 180 মাইনাস থিটা ড্যাশ, বা 180 মাইনাস থিটা ড্যাশ কত, থিটা ড্যাশ সবসময় হয় মডুলাস দিয়া ওয়াই বাই এক্স। তো ওয়াই অক্ষের ভ্যালু মানে কি আর ওয়াই, এটাকে আমরা আর এক্স বলতে পারি, আর ওয়াই আর এক্স। তো এখানে কত হচ্ছে 180 মাইনাস ট্যান ইনভার্স, এই মডুলাস যেহেতু দিচ্ছি উপরে মাইনাস বসাই না বসাই আমাদের ইচ্ছা আমাদের খুশি, 1346 মাইনাস 12.82। তো এইখান থেকে করলে যে মানটা পাবো এটা হবে থিটার মান। আচ্ছা, তো এই হচ্ছে লব্ধি ভেক্টর। কিন্তু আমাদের লব্ধি ভেক্টর কোন ফরম্যাটে আসলো, পোলার ফরম্যাটে আসছিল। কোশ্চেনে কোনো অক্ষ দেওয়া ছিল, কোশ্চেনে কোনো অক্ষ দেওয়া ছিল না। তো এখন আমাদের কি করতে হবে, আমরা যেই থিটাটা বের করছি এটা কি 10-এর সাথে না, তো বলতে হবে যে লব্ধি ভেক্টরের মান এত, এখানে যে ভ্যালুটা আসবে এত, এবং দিক হচ্ছে 10 মানের ভেক্টরটির সাথে থিটা গুণে। তো এইভাবে হচ্ছে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। এই ছিল আমাদের হচ্ছে উপাংশ বিধি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ভেক্টরের যোগ করি। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কিভাবে ক্যালকুলেটর ইউজ করা যায়, আর কিছু স্পেশাল কেস আছে আমরা স্পেশাল কেসগুলো দেখবো যেগুলো হচ্ছে পরীক্ষায় আসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।